আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যান মেশিন রেশিও ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ এই জিনিসটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে আমরা অ্যাকুরেটভাবে ম্যান মেশিন রেশিওটা কাউন্ট করব, এইগুলো ডিটেলস আমরা আলোচনা করব। তো অনেকেই আছে যে ম্যান মেশিন রেশিওটা আমরা সঠিকভাবে আসলে ক্যালকুলেশন করতে পারি না, তো যার কারণে আমাদের ফ্যাক্টরির ম্যান পাওয়ারের যে ব্যালেন্সিং যে ওইটা আমরা ঠিকমতো করতে পারি না। তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ম্যান মেশিন রেশিও কি, এটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকে আমি ম্যান মেশিন রেশিও ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ এটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, যে হোয়াট ইজ MMR, ম্যান মেশিন রেশিও, why MMR use, how to use measure MMR, direct and indirect MMR, standard MMR ratio and department wise MMR ratio. সো এগুলো আমরা আজকে ডিসকাস করব। তো আমরা সর্বপ্রথম আমার যে জিনিসটা আসবে সেটা হলো ডেফিনেশন অফ ম্যান টু মেশিন রেশিও। যে কীভাবে ম্যান মেশিন রেশিওটা আসলে ডেফিনেশনটা কী। ম্যান টু মেশিন রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল ওয়ার্কফোর্স ইন এ ফ্যাক্টরি টু টোটাল নাম্বার অফ অপারেশনাল সুইং মেশিনস। আমার ম্যান এবং মেশিনের যে রেশিওটা, এটা আসলে আমার যতগুলো ফ্যাক্টরির মধ্যে যতগুলো অ্যাক্টিভ মেশিন আছে যেগুলো আমার চলছে, এই মেশিনগুলোর সাথে আমার কত ম্যান পাওয়ার আছে তার রেশিওটাই হলো আমার ম্যান এবং মেশিন রেশিও। The man to machine ratio widely varies depending on their organization structure. If a factory has only production related departments like as cutting, sewing, maintenance, quality and industrial engineering, that means IE, then this ratio will be low and it's called direct MMR. On the other hand, if a factory includes department from design and develop sampling to finishing to shipment and other documentation, then this ratio will be high, then it's called indirect MMR. সো আমরা দেখতেছি যে আমাদের ম্যান মেশিন রেশিওর মধ্যে আমাদের দুই ধরনের MMR আছে, একটা হলো ডিরেক্ট MMR আর একটা হলো ইনডিরেক্ট MMR। তো প্রথমটাতে বলা হচ্ছে যে যদি যারা প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত যে ডিপার্টমেন্টগুলো আছে, কাটিং, সুইং এবং মেনটেন্যান্স, কোয়ালিটি এবং যারা সরাসরি আমার প্রোডাকশনের সাথে সংযুক্ত, তাদের যে ওয়ার্কফোর্সটা আছে তাদের যে রেশিওটা হবে সেটা হলো আমার ডিরেক্ট MMR। এবং এছাড়াও আমাদের যদি আমার স্যাম্পলিং ডিপার্টমেন্ট আছে, ফিনিশিং ডিপার্টমেন্ট আছে, শিপমেন্টের জন্য, ডকুমেন্টেশনের জন্য আরও অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, HR ডিপার্টমেন্ট আছে, যদি আমরা ওইগুলোকেও এর সাথে অ্যাড করি তাহলে এটাকে আমরা বলবো ইনডিরেক্ট MMR। তো দুই ধরনের রেশিও আসলে দুই রকম হবে, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কেন আসলে MMRটা দরকার? MMR can also gives an indication of the total investment that the company is doing on the people of each machine of the factory. আসলে MMRটা এই কারণেই করা হয় যে মালিক বা কোম্পানি আসলে ইনভেস্টমেন্ট যে করছে একটা মেশিনের উপর, একটা মেশিনের উপর আমার কয়জন লোক আসলে ইনভলভ, এটা দেখার জন্য আসলে এই MMRটা করা হয়। তো MMR analysis is done to control the overhead cost. তো MMR যদি আমরা অ্যানালাইসিস করি, যদি আমরা স্ট্যান্ডার্ড রেশিওর মধ্যে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের ওভারহেড কস্টটা কমানো সম্ভব। আদারওয়াইজ আমাদের ওভারহেড কস্টটা বাড়তে থাকবে যদি আমরা MMRটা কন্ট্রোল করতে না পারি। এখন আমরা আসলে কীভাবে এটাকে ক্যালকুলেশন করব? হাউ টু মেজার ম্যান টু মেশিন রেশিও। টু মেজার ম্যান মেশিন রেশিও, এ ফ্যাক্টরি ফার্স্ট ফাইন্ড হাউ মেনি এমপ্লয়িজ আর include all manpower. Second, count how many sewing machines are there. Consider only operations machines that are being used in current month. That analysis month. মানে আমি যেই মাসের আমি MMR করব ওই মাসের রানিং মেশিনগুলো নিয়েই আমি কাজ করব। তো এর জন্য আমার MMR এর যে ফর্মুলাটা হলো সেটা হলো অ্যাভেলেবল ওয়ার্কফোর্স।
তো আমার আসলে অ্যাভেলেবেল ওয়ার্কফোর্সে কতগুলো, আমার অ্যাভেলেবেল ওয়ার্কফোর্স কতগুলো আছে এবং অপারেশনাল মেশিন কতগুলো আছে, এটাকে আমি যদি ভাগ করি তাহলে বা ডিভাইডেড করি, দেন আমি এমএমআরটা পেয়ে যাব। তো আমি এখানে ম্যান পাওয়ারগুলো কীভাবে আমি নিলাম সেগুলো আমি দেখাচ্ছি। আমার এখানে যে ফ্যাক্টরির একটা ফ্যাক্টরি ম্যান পাওয়ার দেওয়া আছে 656, খুব বড় ফ্যাক্টরি না, ছোটো একটা ফ্যাক্টরি। সেখানে আমার সেকশন ওয়াইজ ম্যান পাওয়ারগুলো দেওয়া আছে। তো কাটিং সেকশনে 60, সুইং সেকশনে 71, ফিনিশিং 78, স্যাম্পল 8, অ্যাডমিনিস্ট্রেশন 21, স্টোর 6 and security 12. So all sections are included in here. কাটিং সেকশনে এখানে আমার কাটিং প্লাস ফিউজিং প্লাস কোয়ালিটি ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট, কাটিং কিউসি সব মিলিয়ে 60। সুইংয়ের মধ্যে আমার আছে সুইং প্লাস কিউসি প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্লাস মেনটেন্যান্স। আয়রন ফিনিশিংয়ের মধ্যে আমার আছে আয়রন কিউসি এখানে স্পেলিংটা ভুল আছে, এটা হলো আমার কিউসি প্লাস এখানে ফোল্ডিং হবে প্লাস পলি। তো এই হলো আমার ম্যান পাওয়ারের স্ট্রাকচার। এখন আমি কীভাবে ক্যালকুলেশন করবো? তো ম্যান মেশিন রেশিও আমার ইউজ প্রোডাকশন 256। তো আমি এখানে খেয়াল করি যে আমার এখানে টোটাল মেশিন ইউজ ফর প্রোডাকশন, যেমন প্রোডাকশনের জন্য আমার মেশিন ইউজ হচ্ছে 256। টোটাল ম্যান পাওয়ার অনলি প্রোডাকশন রিলেটেড সুইং কাটিং আই কিউসি এন্ড মেনটেন্যান্স এগুলো আমার 471 জন। তো এই ক্ষেত্রে আমার ডিরেক্ট এমএমআরটা হবে, আমার টোটাল ম্যান পাওয়ার হলো 471 আর আমার রানিং মেশিন হলো 256। দ্যাট মিনস আমি ডিভাইড করলে আসবে 1.83। দ্যাট মিনস 1:1.83 or 1.83:1। দ্যাট মিনস আমার একটা মেশিনের এগেনস্টে 1.83, মানে প্রায় 2 জনের কাছাকাছি আমার ম্যান পাওয়ার ব্যবহৃত হচ্ছে। এখন আমি যদি ইনডিরেক্টে যাই, ইনডিরেক্টে হলো আমার টোটাল ম্যান পাওয়ার হলো 656 অ্যান্ড রানিং মেশিন 256। দ্যাট মিনস আমি ডিভাইড করলে আসে 2.56। দ্যাট মিনস আমার রেশিও হলো 1:2.56। এটা হলো আমার ইনডিরেক্ট রেশিও। ওকে, তো আসলে আমার স্ট্যান্ডার্ড রেশিওটা আসলে কত হবে একটা ফ্যাক্টরির জন্য? তো যদি আমরা হায়ার টার্ন ওভার ফ্যাক্টরির জন্য আমরা যদি কাউন্ট করি, সেই ক্ষেত্রে আমার 2.17 থেকে 2.18, এটা হলো আমার হাই টার্ন ওভার ফ্যাক্টরির জন্য। তো যদি মিডিয়াম টার্ন ওভার ফ্যাক্টরির জন্য হয় সেটা হবে 1.53 থেকে 1.68, অ্যান্ড লোয়ার টার্ন ওভার ফ্যাক্টরির জন্য 2.75 থেকে 3। এখন কথা হলো যে আমার লোয়ার টার্ন ওভার ফ্যাক্টরির ক্ষেত্রে আমার এমএমআর বেশি কেন? কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার একটা ডিপার্টমেন্টের একটা ম্যানেজার একটা ফ্যাক্টরির জন্য একটাই থাকে। তো যত বড় ফ্যাক্টরি হোক না কেন সেই ডিপার্টমেন্টের বস একজনই হয়। তো ছোটো ফ্যাক্টরির জন্যও একজন, বড় ফ্যাক্টরির জন্যও কি একজন। তো এইরকম বিভিন্ন সেকশন আছে, যে সেকশনের নির্দিষ্ট ম্যান পাওয়ারের জন্য একজন করে লোক থাকে বা 5 জন করে লোক থাকে। তো এগুলো যত বড় ফ্যাক্টরি হোক না কেন তারাই শুধু থাকে। তো যদি আমার হাই টার্নওভার ফ্যাক্টরি বা মিডিয়াম টার্নওভার ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু আমার ওই সেকশনগুলোর এগেনস্টে অন্যান্য লোকজন বেশি থাকে। যেমন আমার সুইং সেকশনে বা অন্যান্য সেকশনের লোকজন যদি বেশি থাকে, আমার ওই ফিনিশিং সেকশনের অথবা আমার ওই স্টোরের ম্যান পাওয়ার কিন্তু সেমই থাকবে। তো যার কারণে আমার ছোট ফ্যাক্টরির এমএমআরটা বেশি হয় এবং বড় ফ্যাক্টরির ক্ষেত্রেও আমার এমএমআরটা বেশি হয়, কিন্তু মিডিয়াম টার্নওভার ফ্যাক্টরির জন্য আমার এমএমআরটা কন্ট্রোলে থাকে, কারণ এই ক্ষেত্রে আমার ম্যান পাওয়ারের বাজেটটা কম হয়। তো এই জন্য আমরা এমএমআরটা এই স্ট্যান্ডার্ড রেশিওর মধ্যে যদি আমরা রাখতে পারি আমাদের জন্য বেটার হবে। এর চেয়ে যদি কম হয় সেই ক্ষেত্রে আমাদের দৈনন্দিন কাজের বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হবে, বিভিন্ন রকম প্রবলেম হবে। এটা যারা কাজ করতেছে তারা খুব ভালো জানে, এবং এর চেয়ে বেশি হলে আমাদের ওভারহেড কস্টটা বাড়বে। ওকে, এখন যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমি এমএমআরটা দেখি, তাহলে কাটিং সেকশনে আমার 60 ম্যান পাওয়ার ছিল, এখানে আমার একটা মেশিনের এগেনস্টে 0.23, সুইং সেকশনে একটা মেশিনের এগেনস্টে 1.83, ফিনিশিং সেকশনে 1:0.30, স্যাম্পলে 1:0.03। এইভাবে আমাদের প্রত্যেকটা সেকশনের এগেনস্টে আমার একটা এমএমআর স্ট্যান্ডার্ড চলে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য যদি আমরা স্ট্যান্ডার্ড এমএমআর করি তাহলে আমাদের জন্য বেটার হবে। সো ধন্যবাদ,
আপনাদের যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছেন, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন। ধন্যবাদ।